গল্পের আড্ডা অরিজিনালস। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। গত শনিবার ছিল 25শে বৈশাখ, বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। সেই উপলক্ষে গল্পের আড্ডা অরিজিনালসের বিশেষ নিবেদন, তাঁর লেখা 3টে জনপ্রিয় ছোট গল্প। আজ গল্পের আড্ডা অরিজিনালসে আপনি শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা। এর আগে আপনি শুনেছেন যথাক্রমে পোস্টমাস্টার এবং দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তিনি সব মিলিয়ে 13টি উপন্যাস, 38টি নাটক, 52টি কাব্যগ্রন্থ, 95টি ছোট গল্প ও প্রায় 2232টি গান রচনা করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনিই ছিলেন প্রথম বাঙালি হিসেবে নোবেল বিজয়ী। 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা আমরা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প সংকলন গল্পগুচ্ছ থেকে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা। যারা বলে গুরুচরণ মারা যাওয়ার সময় তার দ্বিতীয় পক্ষের সংসার ঘরে বসে তাস খেলছিল, তারা বিশ্ব নিন্দুক। তারা তিলকে তাল করে তোলে। আসলে তার স্ত্রী তখন এক পায়ের ওপর বসে অন্য পায়ের হাঁটু চিবুক পর্যন্ত তুলে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সাথে পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে থেকে যখন ডাক পড়ল, তখন চিবিয়ে রাখা স্তূপাকার ডাঁটা এবং শূন্য ভাতের থালাটা ফেলে গম্ভীর মুখে বললেন, দুটো পান্তা ভাত মুখে দেবো তার জো নেই গো। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল, তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পাশে বসে ধীরে ধীরে বললেন, আমি বলছিলাম কি দাদা, যদি তোমার উইল করার ইচ্ছে থাকে তো বলো। গুরুচরণ আস্তে আস্তে বললেন, আমি আমি বলছি, তুমি তুমি লিখে নাও। রামকানাই কাগজ কলম নিয়ে প্রস্তুত হলেন। গুরুচরণ বলে গেলেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার শ্রীমতী বরদা সুন্দরীকে দান করলাম। রামকানাই লিখলেন, কিন্তু লিখতে তার কলম সরছিল না। তার বড় আশা ছিল। তার একমাত্র পুত্র নবদ্বীপ তার জ্যাঠামশাইয়ের কোনো পুত্র সন্তান না থাকায় সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে। যদিও দুই ভাইয়ের সংসার আলাদা হয়েছিল, তবুও এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেননি। অনেক অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন এবং শত্রুর মুখে ছাই দিয়ে সেই বিয়ে বিফলেও যায়নি। কিন্তু তবুও রামকানাই লিখলেন এবং সই করবার জন্য কলমটা দাদার হাতে দিলেন। গুরুচরণ আঁকাবাঁকা হাতে সই করলেন বটে, কিন্তু তা থেকে তার নাম কি তা বোঝা দুঃসাধ্য।
পান্তা ভাত খেয়ে স্ত্রী যখন এলেন তখন গুরুচরণের কথাবার্তা বন্ধ হয়ে গেছে। তাকে দেখে তিনি কাঁদতে লাগলেন। যারা অনেক আশা করে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে তারা বলল, "হুঁ, মায়া কান্না", কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। তুমি কোথায় গেলে গো? উইলের বৃত্তান্ত শুনে নবদ্বীপের মা ছুটে এসে বিষম গোল বাঁধিয়ে দিলেন। বললেন, মারা কান্না কাঁদছে দেখো, মরণকালে বুদ্ধি নাশ হলে যা হয়। এমন সোনার চাঁদ ভাইপো থাকতে। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, আকারে ইঙ্গিতে কিছুটা ভয়ও পেতেন, কিন্তু এ ঘটনার পরে তিনি আর থাকতে পারলেন না। ছুটে এসে স্ত্রীকে বললেন, মেজে বউ, তোমার তো বুদ্ধিনাশের সময় হয়নি, তবে তোমার এমন ব্যবহার কেন? দাদা চলে গেলেন, আমি তো থাকলাম। তোমার যা কিছু বক্তব্য আছে পরে অবসর সময় আমাকে বলো, এখন ঠিক সময় নয়। নবদ্বীপ খবর পেয়ে যখন সেখানে এলো ততক্ষণে তার জ্যাঠামশায়ের মৃত্যু হয়েছে। নবদ্বীপ মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে শাসিয়েই বলল, দেখে নেবো মুখাগ্নিকে করে। সাধ্য শান্তি যদি করেছি, আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানত না। সে ডফ সাহেবের ছাত্র ছিল। শাস্ত্রমতে যেটা সবচেয়ে অখাদ্য সেইটাতে তার বিশেষ তৃপ্তি ছিল। লোকে যদি তাকে খ্রিস্টান বলতো, সে জিভ কেটে বলতো, রাম রাম রাম, আমি যদি খ্রিস্টান হই তবে এক্ষুনি গোমাংস খাই। জীবিত অবস্থায় যার এই দশা, সদ্য মারা গিয়ে পিণ্ডনাশের আশঙ্কায় সে যে সামান্য বিচলিত হবে এমন সম্ভাবনা নেই। কিন্তু এখন এছাড়া আর কোনো প্রতিশোধের পথ তো ছিল না। নবদ্বীপ এই ভেবে একটু সান্ত্বনা পেল যে লোকটা পরলোকে গিয়ে মরে থাকবে। যতদিন ইহলোকে থাকা যায়, জ্যাঠামশায়ের বিষয় সম্পত্তি না পেলেও কোনো রকমে পেট চলে যায়, কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেছেন সেখানে ভিক্ষে করলেও পিণ্ড মেলে না। সত্যি বেঁচে থাকবার অনেক সুবিধা আছে। রামকানাই বরদা সুন্দরীর কাছে গিয়ে বললেন, বউ ঠাকুরানী, দাদা আপনাকে এই সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে গেছেন। এই যে এইটার উইল, এটাকে লোহার সিন্ধুকে যত্ন করে রেখে দিন। বিধবা বরদা সুন্দরী তখন উচ্চ স্বরে বিলাপ করছিলেন এবং 2-4 জন দাসীও তার সাথে স্বর মিলিয়ে মধ্যে মধ্যে 2-4টে নতুন শব্দ যুক্ত করছিল এবং এই শোকসঙ্গীতে সমস্ত পল্লীবাসীর ঘুমের ভীষণ ব্যাঘাত ঘটাচ্ছিল। এরই মাঝে এই একখণ্ড কাগজ হাতে রামকানাই এসে পড়ায় এক প্রকার লয়ভঙ্গ হলো এবং ভাবেরও পূর্বাপর যোগ থাকলো না। ব্যাপারটা এরকম একটা অসংলগ্ন আকার ধারণ করলো। ওগো, আমার কে সর্বনাশ হলো গো, কে সর্বনাশ হলো। আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার? হ্যাঁ, তোমার বুঝি? ওগো, ওগো, তেমন যত্ন করে আমাকে কে আর দেখবে? আমার দিকে কে মুখ তুলে চাইবে গো?
চলে গেলে গিন্নিমা আমাদের এখন কি হবে? আমরা তো অনাথ হয়ে তোরা একটু থাম না বাপু, মেলা চেঁচাস নে, কথাটা শুনতে দে। আগো, আগো, আমি কেন আগে গেলুম না গো, আমি কেন বেঁচে রইলুম? রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলে বললেন, সে আমাদের কপালেরই দোষ। বাড়ি ফিরে গিয়ে নবদ্বীপের মা রামকানাইকে নিয়ে পড়লেন। বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়ে গিয়ে হতভাগা বলদ গাড়োয়ানের কয়েকশো গুঁতো খাওয়ার পরেও যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে, রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করে সহ্য করলেন। অবশেষে কাতর স্বরে বললেন, আমার কি অপরাধ? আমি তো দাদা নই। নবদ্বীপের মা ফস করে উঠে বললেন, না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিছু বোঝো না। দাদা বললেন নেকো, অমনি ভাই লিখে গেলেন। তোমরা সবাই সমান। তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলেই বসে আছো। আমি মলেই কোন ডাইনি পোড়ার মুখীকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে সমুদ্রে ভাসাবে। কিন্তু সেজন্য ভেবো না আমি শিগগির মরছি নে। এইভাবে রামকানাইয়ের ভাবী অত্যাচার আলোচনা করে তার স্ত্রী আরো অসহিষ্ণু হয়ে উঠতে লাগলেন। রামকানাই নিশ্চয়ই জানতেন, যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণের উদ্দেশ্যে এর তিলমাত্র প্রতিবাদ করেন, তবে হিতে বিপরীত হবে। এই ভয়ে তিনি অপরাধীর মতো চুপ করে রইলেন, যেন কাজটা তিনি করেই ফেলেছেন, যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হতে বঞ্চিত করে তার ভাবী দ্বিতীয় পক্ষকে সমস্ত কিছু লিখে দিয়ে মরেই বসে আছেন। এখন অপরাধ স্বীকার করা ছাড়া আর কোনো গতি নেই। ইতিমধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সাথে অনেক পরামর্শ করে মাকে এসে বলল, আর কোনো ভাবনা নেই, এই বিষয়ে আমিই পাবো। শুধু কিছুদিনের জন্য বাবাকে এখান থেকে সরাতে হবে। বাবা থাকলে সব ভণ্ডুল হয়ে যাবে। নবদ্বীপের বাবার বুদ্ধি শুদ্ধির ওপর নবদ্বীপের মায়ের কিছুমাত্র শ্রদ্ধা ছিল না। কাজেই কথাটা তারও যুক্তিযুক্ত মনে হলো। অবশেষে তার মায়ের তাড়নায় তার এই নিতান্ত নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করে কিছুদিনের মতো কাশীতে গিয়ে আশ্রয় নিলেন। অল্পদিনের মধ্যেই বরদা সুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হল। নবদ্বীপ তার নিজের নামে যে উইলটি বার করেছে তার নাম সই দেখলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয়। উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গেছে। বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপই একমাত্র সাক্ষী, এবং উইলে তার সই কারও বোঝবার সাধ্য নেই। তার এক মামাতো ভাই ছিল, সে বলল, দিদি, তুমি কিছু ভেবো না, আমি সাক্ষী দেবো, প্রয়োজন পড়লে আরো সাক্ষী জোটাবো। ব্যাপারটা যখন সম্পূর্ণ পেকে উঠল, তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী থেকে ডেকে পাঠালেন।
স্ত্রীর অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে এসে উপস্থিত হলেন। এমনকি কিঞ্চিত রসালাপ করবারও চেষ্টা করলেন। হাত জোড় করে হাসি মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ, গোলাম হাজির। এখন মহারানীর কি অনুমতি হয়? নেও নেও, আর রঙ্গ করতে হবে না। এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন, একদিনের তরেও তো আমাকে মনে পড়েনি। এইভাবে পরস্পরে অনেকক্ষণ ধরে একে অপরের নামে আদরের অভিযোগ করতে লাগলেন। অবশেষে এই নালিশ ব্যক্তিকে ছাড়িয়ে জাতিতে গিয়ে পৌঁছল। নবদ্বীপের মা বললেন, খুব জানা আছে, পুরুষ মানুষের ভালোবাসা তো যেন মুসলমানের মুরগি পোষা, ধরে জবাই করে দিলেই হলো। রমণীর মুখে মধু, হৃদয়ে খুর। যদিও রমণীর এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পেলেন তা বলা শক্ত। এরই মধ্যে রামকানাই হঠাৎ একদিন আদালত থেকে এক সাক্ষীর হাজিরা দেওয়ার নির্দেশনামা পেলেন। অবাক হয়ে তিনি যখন এর মানে বোঝবার চেষ্টা করছেন, তখন নবদ্বীপের মা এসে কেঁদে ভাসিয়ে দিলেন। বললেন, হাড় জ্বালানি ডাইনি কেবল যে বাঁচার নবদ্বীপকে তার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চায় তা নয়, আবার আমার সোনার ছেলেটাকে জেলে পাঠাবার আয়োজন করছে। অবশেষে সমস্ত ব্যাপারটা অনুমান করে রামকানাইয়ের চোখ স্থির হয়ে গেল। হায় কপাল, তোরা এই কি সর্বনাশ করেছিস! তাঁর স্ত্রী এবার নিজ মূর্তি ধরলেন। কেন? এতে নবদ্বীপের দোষ হয়েছে কি? সে তার জ্যাঠার বিষয় নেবে না না, অমনি এক কথায় ছেড়ে দেবে। প্রত্যেকে এক চোখ খাগি ভাতার খাগি আতপুরির বেটি উড়ে এসে জুড়ে বসবে। কোন সর্বংশে সোনার চাঁদ ছেলেটা সহ্য করতে পারে? যদিও বা মরণকালে ডাইনির মন্তরে মাথা মোটা যেটার বুদ্ধিভ্রম হয়েই থাকে, আর তো সোনার টুকরো ভাইপো যদি নিজে হাতে সে ভুল শুধরেই নেয়, তাতে কে এমন মহাভারত অশুদ্ধ হলো শুনি? হতবুদ্ধি রামকানাই যখন দেখলেন তার স্ত্রী পুত্র মিলে কখনো বা তর্জন গর্জন, কখনো বা কান্নাকাটি করতে শুরু করলেন, তখন কপালে হাত চাপড়ে চুপ করে বসে রইলেন। খাওয়া দাওয়া ত্যাগ করলেন, জল পর্যন্ত স্পর্শ করলেন না। এভাবে দুদিন চুপচাপ অনাহারে কেটে গেল। মোকদ্দমার দিন উপস্থিত হল। ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইকে ভয় এবং প্রলোভন দেখিয়ে এমনি বশ করে নিয়েছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষী দিল। বরদা সুন্দরী যখন মামলা প্রায় হারতে বসেছেন, তখন রামকানাইয়ের ডাক পড়ল। রামকানাই তাঁর কাঁপা কাঁপা হাতের দুর্বল আঙুলগুলো দিয়ে সাক্ষ্য মঞ্চের কাঠ গড়া চেপে ধরলেন। চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বার করে নেওয়ার জন্য জেরা করতে আরম্ভ করলেন। তাহলে রামকানাই বাবু, বলুন তো আসল সত্যি কথাটা। আপনার দাদা উইলটি কার নামে করে গেছেন? তখন রামকানাই জজের দিকে ফিরে জোর হাত করে বললেন, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল।
বেশি কথা বলবার মতো সামর্থ্য নেই। আমার যা বলবার সংক্ষেপে বলি। আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মারা যাওয়ার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি তার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান। সে উইল আমি নিজে হাতে লিখেছি এবং দাদা নিজ হাতে তা স্বাক্ষর করেছেন হুজুর। আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাবি করেছে তা মিথ্যা হুজুর। এই বলে রামকানাই কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন। চতুর ব্যারিস্টার কৌতুকের স্বরে পাশে থাকা অ্যাটর্নিকে বললেন, দেখলেন তো লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম। বুঝেছে ঠেলা। মামাতো ভাই ছুটে গিয়ে দিদিকে বলল, বুড়ো সব মাটি করে দিয়েছিল, শেষে আমার সাক্ষ্যে মোকদ্দমা রক্ষা পায়। বটে, লোককে চিনতে পারে। আমি তো বুড়োকে ভালো বলেই জানতুম। জেলে থাকা নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভেবে স্থির করল নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে কাজ করে ফেলেছে। সাক্ষীর বাক্সে উঠে বুড়ো বুদ্ধি ঠিক রাখতে পারেনি, তা না হলে এমন আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজলেও পাওয়া যাবে না। বাড়ি ফিরে এসে রামকানাইয়ের কঠিন বিকার জ্বর বাঁধল। প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করতে করতে এই নির্বোধ বাপ পৃথিবী থেকে চলে গেলেন। আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলল, বুড়োটা কিছুদিন আগে গেলেই ভালো হতো। যা বলেছ, ছেলেটার অন্তত এমন ক্ষতি তবে হতো না। তবে কারা এ কথা বলল তাদের আর নাম করতে চাই না। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা। গল্প পাঠে অনির্বাণ শীল, গল্পের সূত্রধার গার্গী ঘোষ, রামকানাই সঞ্জয় শীল, রামকানাইয়ের স্ত্রী লিপিকা শীল, গুরুচরণ আশিস নন্দী, বরদা সুন্দরী লক্ষ্মী নন্দী, নবদ্বীপ অনিন্দ শীল, মামাতো ভাই শুভজিৎ মণ্ডল, ব্যারিস্টার অয়ন মুখার্জি। কোরাস গল্পের আড্ডা টিম। পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়। টেকনিক্যাল হেড শুভজিৎ রায়। শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ। অডিও নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় অঙ্কিতা নন্দী। সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসেনিং।